বেঙ্গলের ইলেকশন যেহেতু এত অল ইন্ডিয়া ওয়াইজ সেন্সিটিভ, ভায়োলেন্স অ্যান্ড রিগিং অ্যান্ড ভেরিয়াস কাইন্ডসের জন্য তারা একটা মাইক্রো ম্যানেজমেন্টের টেকনিক ভাবছিল। উড ইউ কনসিডার দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি টু বি সবচেয়ে নিউট্রাল, অর দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট টু বি সবচেয়ে নিউট্রাল? আধার মানব না বলে ইলেকশন কমিশন যখন কোর্টকে বলছিল, আই থিঙ্ক ইট হ্যাজ গট এ রিলেশনশিপ ভেরি স্ট্রংলি উইথ সিটিজেনশিপ। কিন্তু সবসময় কিন্তু ইনোসেন্ট আনলেস প্রুভ গিলটি কিন্তু লতেও নেই। মিডিয়া এমন একটা হাইপ করেছে, একটা সহজ জিনিসকে এত অপব্যাখ্যা হচ্ছে এবং ভুল ব্যাখ্যা হচ্ছে। এই ডকুমেন্টটা এখন লাগছেই না। তোমার নাম যদি না ওঠে, তুমি যদি ইনক্লুশনের জন্য যাও, একটা এনকোয়ারি হবে। ইলেকশন কমিশন থেকে যদি আরেকটু পাবলিক আউটরিচ করা যেত, শুধুই পলিটিক্যাল পার্টির সঙ্গে ওনারা কথা বলে চ্যাটবট করা ডেফিনেটলি উচিত ছিল। চাকরি চলে যাওয়ার ভয় সাংঘাতিক। আমি আপনাকে বলছি, প্রবল বামফ্রন্টের সময় এবং কোঅর্ডিনেশন কমিটির সময়ও ইলেকশন কমিশন যখন 2005 সালে ভোটার কাজের জন্য বর্ধমানে 4টে সাসপেনশন করলো, বাছা বাছা কোঅর্ডিনেশনের ক্যারারিরা বললো, বাবা আমার দরকার নেই, চাকরি না গেলে কাল থেকে খাবো কি? শিক্ষা যে মার খাচ্ছে আমার কোনো সন্দেহ নেই। ইটস টু লেট। ইলেকশন কমিশন নিজে নিশ্চয়ই ফ্রড করবে না OTBCFA, কিন্তু সাইবার ক্রিমিনালরা তো বসে রয়েছে, যেখানে জেরক্স করবে, যেখানে এই করবে। 1001 হোলস আছে আমাদের সিস্টেম। আপনার চ্যানেল টুডি বাংলার দর্শকদের যারা দেখছে, তাদের জন্য অন্তত কোনো ক্ষতি না হয়। কখনো ভোটার ভেরিফিকেশনের জন্য বা যে কোনো নামে হোক কেউ ফোন করলে কিছুতে OTP দেবেন না। আমার পরামর্শ রইল, অন্তত আপনারা ঠিক থাকুন। নমস্কার। কিছুদিন আগে আপনাদের থেকে জানতে চেয়েছিলাম SIR সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এবং বলেছিলাম আমাদের একজন প্রাক্তন চিফ ইলেকটোরাল অফিসারের সাথে, তখন নামটা বলিনি, কিন্তু কয়েকজন জেনে গিয়েছিলেন আমাকে পার্সোনালি মেসেজ করে। তো আজকে তার সাথে আমরা বসেছি। এমন একজন লোক যিনি টেনিওর যদি দেখি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তখনই BLO কনসেপ্টটা নিয়ে এসেছিল উনি যখন CEO ছিলেন, চিফ ইলেকটোরাল অফিসার। এবার হাওয়ায় মাঝে মাঝে শুনতে পাওয়া যায় যে বুদ্ধিটা উনিই দিয়েছিলেন, কিন্তু সেটা সত্যি কিনা আজকে ওনার মুখেই শুনে নেব। ওনার অনেক পরিচিতি আছে, কিন্তু আজকের ডিসকাশনটা আমরা SIR এর উপরেই আটকে রাখবো। এরপরে ওনার সাথে আরেকটা এপিসোড করব যেখানে ওনাকে মানুষ হিসেবে আমরা চিনব। কিন্তু আজকে SIR এ আপনাদের প্রশ্নের উত্তরগুলো আগে খুঁজে নিই। নমস্কার স্যার। নমস্কার। এই যে কথাটা শুনতে পাই যে BLO কনসেপ্ট নাকি আপনারই মস্তিষ্ক থেকে এসেছিল, আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে লিখেছিলেন, এটার কতখানি সততা? দেখুন, আমি যখন IAS প্রফেশনাল ছিলাম মুসৌরিতে 1985 সালে, তখন আমাদের সর্দার প্যাটেল ভবনে এডমন্ড হিলারি একবার এসেছিলেন বক্তৃতা করতে। সেই এডমন্ড হিলারি যিনি এভারেস্টে উঠেছিলেন, তাকে প্রশ্ন, ওনার বক্তৃতার পর প্রশ্ন আমরা ছাত্ররাই বলবো আমরা দিয়েছিলাম। এখানে আমার প্রশ্নটা ছিল যে আপনি আগে উঠেছিলেন না তেনজিং নোরগে আরে উঠেছিলেন? হি গট স্লাইটলি ওয়াইল্ড, বলে এসব প্রশ্ন অবান্তর, আমরা একসঙ্গে এক্সপিডিশন করেছিলাম, একসঙ্গে করেছি। তো আমার উত্তরটা খানিকটা হবে সেই রকম, এটা এককভাবে কেউ করেননি। তবে হ্যাঁ, আমি যখন 2005 থেকে 10-এ ছিলাম, 2006-এর ইলেকশনে এটা ফার্স্ট শুরু হলো, এবং তখন বেঙ্গলটা যারা দেখতো, ইলেকশন কমিশনে হয় কি, ডেপুটি ইলেকশন কমিশনাররা এক একটা স্টেটের চার্জে থাকেন। মিস্টার আর বালাকৃষ্ণন এবং আমার সঙ্গে প্রচুর কথা হয়েছে, এবং বেঙ্গলের ইলেকশন যেহেতু
এত অল ইন্ডিয়া ওয়াইজ সেন্সিটিভ ভায়োলেন্স অ্যান্ড রিগিং অ্যান্ড ভেরিয়াস কাইন্ডসের জন্য তারা একটা মাইক্রো ম্যানেজমেন্টের টেকনিক ভাবছিল। তো বলতে বলতে হলো যে এরকম করে বুথে যেমন পোলিং অফিসার হয়, ভোটার লিস্টেও তো এরকম পোলিং অফিসার, মানে কি একদম পার্ট লেভেলে, একদম মানে বেসিক যেটা ইউনিট একটা ভোটার পার্ট, সেই লেভেলেও একটা করে যদি আমরা ইলেকশন কমিশনের লোক থাকে। ইট ইজ এ ফ্যাক্ট অন রেকর্ড যে বিএলও হিসেবে প্রথম সার্কুলার কে হবে, কিভাবে কাজ করবে, তার কি পরিধিটা কি, সেটা ওই সময় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জারি করেছিল। আর ওই যে হিলারির মতো কে করেছিল এটা বলা যায় না, তবে প্রচুর আলোচনা করেছিলাম আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতাম, এই করলে কি হয়, ওটাতে পারবে কি না। তো আই থিঙ্ক দ্য বেসিক থট ওয়াজ লোকাল একটা ইলেক্টেড যে সরকারি কাজ করে সে এলাকার খবরটা ভালো জানবে, কে মারা যাচ্ছে, কে জন্মাচ্ছে না 18 বছর প্রাপ্তি হচ্ছে। সো হি উইল বি এ বেটার প্লেস টু মেনটেন দ্য স্যাংটিটি অফ দ্য রুলস। আচ্ছা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা কিন্তু এসআইআর এর পুরো ফর্ম, অনেকেই হয়তো জানেন না, তাই একবার বলেই নিলাম। এটা তো আগেও হয়েছে, 2002-এ হয়েছে। তখন আমার যথেষ্ট বয়স ছিল, আমার ভোটার লিস্টে নামও আছে, ভোট দেওয়ার বয়স হয়ে গেছিল, কিন্তু সেটা তো নিশ্চুপে হয়ে গেছিল, আমরা তো প্রায় বুঝতেই পারিনি, একটা সেন্সাসের মতন একটা অ্যাক্টিভিটি হয়েছিল। এইবার এটা নিয়ে এত উন্মাদনা কেন? দুটো কারণের একটা হচ্ছে ইতিমধ্যে একটা সিটিজেনশিপের ব্যাপার চলে এসছে, এবং 2 হচ্ছে আধার চলে এসছে, এবং 3 হচ্ছে যে দীর্ঘদিন ধরে খুব যত্ন সহকারে ভোটার লিস্টগুলোকে পালন করা হয়নি। মানেটা কি? মানে কেউ ট্রান্সফার হয়ে গেছে, সে আগের জায়গায় নাম না কাটিয়ে সে রয়ে গেল। অনুপ্রবেশের কথাটা আমি তুলছি না, আমি যখন 2005-এ ছিলাম তখনও মিডিয়া থেকে প্রশ্ন করতো অনুপ্রবেশ আছে কি না, হ্যাঁ আছে অভিযোগ, আমরা বলতাম, কিন্তু সেটা খুব যত্ন সহকারে করেনি। কিন্তু এখন যেটা হচ্ছে, ক্রমশ লোকরা দেখছে যে এত বছর ধরে রোলগুলোকে থরো চেক না করায় ওই প্রচুর এক্সেস লোড হয়ে গেছে। মানে আমি আমার কথাই যদি বলি, এখন এসআইআর 2002-তে দেখছি আমার বাবা মা যারা কবে গত হয়েছেন, অন্তত বছর 5-7 আগে, তাদের নাম এখনও সেখানে রয়েছে, থাকবেই, তারা তখন ছিলেন হয়তো, বা জাস্ট আগে গেছেন। তো সেইগুলো কিন্তু রয়ে গেছে। দিস হ্যাজ ক্রিয়েটেড এ ফ্ল্যাব, যেটা অনেকে বলছেন যে যেখানে জনসংখ্যা যদি এক্স রেটে বাড়ে, ভোটার লিস্টে কিন্তু X+ রেটে, নট অনলি X+, 2x 3x রেটে বাড়ছে। দিস ইজ সার্টেনলি এ কজ অফ কনসার্ন। সুতরাং অনেকে যারা দিচ্ছিল তারা দেখছে তারা ডিসইনফ্র্যাঞ্চাইজড হতে পারেন, এবং সূক্ষ্ম ব্যাপার হচ্ছে এটা গোটা আধার মানব না বলে ইলেকশন কমিশন যখন কোর্টকে বলছিল, আই থিঙ্ক ইট হ্যাজ গট এ রিলেশনশিপ ভেরি স্ট্রংলি উইথ সিটিজেনশিপ, বিকজ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 দুটো আছে, আপনারা সবাই জানেন, আরপি অ্যাক্ট 1950 আর 51। 51-এর মোতাবেক ইলেকশন কন্ডাক্টেড হয়, 50-র মতে ভোটার লিস্ট তৈরি হয়। সেখানে কিন্তু ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইউ হ্যাভ টু বি সিটিজেন অফ ইন্ডিয়া। সো সিটিজেন অফ ইন্ডিয়া কিনা এইটার সঙ্গে একটা লিঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু আজকে যদি আমরা দেখি যে এটার কি একটা ডাইরেক্ট রিলেশন থাকার কথা, মানে আমি প্রথম প্রশ্নটা আসছি যেটা আমাদের দর্শকরা পাঠিয়েছেন, যে দেবরাজ ব্যানার্জি, what will happen if someone does not participate in SIR? সেই সাথেই অংশুমান হাজরা বলে একজন চেন্নাই থেকে পাঠিয়েছে, এসআইআরে যারা ভ্যালিড ভোটার হিসেবে কোয়ালিফাই করবে না তাদের জন্য অফিসিয়াল ইনস্ট্রাকশন কি দেওয়া হয়েছে, মানে তাদের কি করণীয় আর সরকারের কি করণীয়, এই নির্দেশিকার সাথে ভারতীয় সংবিধানের কোন ধারায় কি সংঘাত পাওয়া যাচ্ছে। তো আমি একটু এটাকে বাড়িয়ে দিই যে একটা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে যখন আমরা আছি, আমাদের কনস্টিটিউশন আমাদের সেই অধিকারটা দিয়েছে, একটা নাগরিক হিসেবে আমি বাধ্য নই ভোট দিতে, ওটা আমার রেসপন্সিবিলিটি, কিন্তু আমি না দিলে আমার জেল হবে না।
তো আমি তো বলতে পারি যে আমি এই প্রক্রিয়ায় বিশ্বাসী নই, আমি এর জন্য ভোট দিই না কোনোদিন, আমার ভোটার কার্ড চাই না, আমি এসআইআরে পার্টিসিপেট করব না। তার মানেই তো আমি নাগরিক নই, এটা প্রমাণ হচ্ছে না। অ্যাবসলিউটলি না। ইনফ্যাক্ট আমার ভোট দেওয়ার না দেওয়ার যেরকম অধিকারটা স্বীকৃত হয়েছে নোটা দিয়ে, নান অফ দ্য অ্যাবভ। নান অফ দ্য অ্যাবভ অপশান আজকাল ইভিএমে থাকে। আমি কোনো প্রার্থীকে পছন্দ করি না, আমার ডেমোক্রেটিক রাইট, এবং আমি অ্যাবস্টেনও করবো না, কারণ অ্যাবস্টেন করা মানে আমি ভোট প্রক্রিয়ায় বিশ্বাস করি না। এটার জন্যই নোটার উদ্ভবটা হয়েছে। আপনি খানিকটা সেরকমই বলছেন, আমার মনে হলো যে আমি এসআইআরে অংশগ্রহণ করব না। নাই করতে পারেন, আপনার নাম ভোটার লিস্টে উঠবে না। আপনার নাম ভোটার লিস্টে না উঠলে কী প্রবলেম হতে পারে? এক, আপনি ভোট দিতে পারবেন না। দুই হচ্ছে একটা প্রাইমারি এভিডেন্স যে আপনি ভোটের অধিকার নেই। যে আমেরিকায় সবাই যায়, গ্রিন কার্ড পায়, ওয়ার্ক H1B ভিসা পায়, এরা কিন্তু ভোট দেওয়ার অধিকারী না। আমি আমার দেশের সরকারকে নির্বাচন করা যে ক্ষমতা, এটা একটা প্রেশাস ডেমোক্রেটিক রাইট বলে অনেকেই মনে করেন, আমিও মনে করি। ইনফ্যাক্ট ওয়াশিংটনে গিয়ে আমি তো দেখেছি যে গাড়িতে লেখা থাকে যে নো ট্যাক্সেশন উইদাউট ভোটিং। মানে ওখানে যেহেতু ওয়াশিংটনের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন নমিনেটেড হয়, ভোটে হয় না। তো আমি আমার সরকারে কে থাকবে সেটা আমি দিতে পারবো না, এটা একটা কিন্তু ডেমোক্রেটিক প্রসেস থেকে আপনি আলাদা হয়ে গেলেন। এবার বলবো হলাম এটা আমার চয়েস, ইয়েস ইট ইজ ইয়োর চয়েস, কিন্তু সমস্ত নথিপত্রে কিন্তু এরপর থেকে বিভিন্ন প্রমাণ করার বিষয়টা চলে আসবে। আপনি সিটিজেনশিপ সার্টিফিকেট আলাদাভাবেও নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই, পাসপোর্ট পেতে পারেন। কোনো না কোনো সময় একটা মনে হবে যে তাহলে ভোটার লিস্টে আপনার নাম ওঠেনি কেন? দিস ইজ এ কোয়েশ্চেন। আপনি বলবেন আমি দিইনি, কিন্তু আই থিঙ্ক করোবোরেটিভ এভিডেন্স হিসেবে এর একটা ভ্যালু থাকবে। এবং আপনি যেরকম আপনি ভোটার লিস্টে না তুলতে পারেন, কিন্তু আপনার সম্ভাবনা যে আপনি বহিরাগত বা অনুপ্রবেশকারী এইটা বলার অধিকারও কিন্তু আরও অনেকের থাকবে। অবশ্যই, কিন্তু জিনিসটা হচ্ছে কি যে আমার আজকে আমি ভোট দিলাম না, জগতে খুব কমই আমি অ্যাটলিস্ট খুঁজে পাইনি যেখানে কোনো একটা প্রসেসে সাধারণত ডিফল্টারদের সরকার ডাকে যে তোমাকে আমি ডিফল্টে পেয়েছি, তুমি এসে আমাকে বোঝাও যে তুমি ডিফল্ট করোনি। আপনি এটা বললেন যে আমি যদি ডিফল্ট করি আমাকে ডেকে বলতে পারে যে তোমার এই জায়গাটা ডিফল্ট পাচ্ছি, তুমি এর এক্সপ্লেনেশন দাও। কিন্তু আমি কোথাও জগতের আমারই হয়তো বা আপনি উদাহরণ দিতে পারবেন যেখানে সবাইকে গিয়ে বলতে হচ্ছে যে এই দেখো আমি ডিফল্টার নই। এটা অনেকখানি গিলটি টিল প্রুভেন ইনোসেন্ট হয়ে যাচ্ছে না? অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বার্ডেন অফ প্রুফ কিন্তু সবসময় কিন্তু ইনোসেন্ট আনলেস প্রুফ গিলটি কিন্তু লতেও নেই। থিঙ্ক অফ ফর এক্সাম্পল PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর টেররিস্ট অ্যাক্ট। সেখানে আপনাকে প্রমাণ করে আপনার বাড়িতে 1 কেজি সোনা পাওয়া গেল, ইউ হ্যাভ টু প্রুভ যে আপনি এটা লেজিটিমেট উপায়ে মানে সংগ্রহ করেছেন, আদারওয়াইজ ইউ উইল বি টেকেন বিহাইন্ড বার্স। অনুরূপভাবে লতেও এরকম অনেক প্রভিশন আছে, ইনোসেন্ট আনলেস প্রুভ গিলটি। নর্মাল ক্রিমিনাল লতে নিঃসন্দেহে সেটা আছে। আর এটা তো গিলটি কাউকে বলা হচ্ছে না, তুমি আসোনি। আজকে সেন্সাস যখন হবে, সেন্সাসে আমি সেন্সাস এনুমারেটরকে তথ্য দেবো না, তাহলে তোমার নামটা জনগণনা থেকে বাদ যাবে। আর কি করা যাবে? এখানে ইলেকশনের কিন্তু সনাতন যে রীতি হচ্ছে যে সব কিছু একটা করে ড্রাফট পাবলিকেশন হবে। আমরা খোঁজ টোজ করে দেখলাম ইলেকশন কমিশনের বক্তব্য যে এই এতগুলো ভোটার আছেন, তোমার পাড়ায় এরা আছেন, এই পুরুষ, এই মহিলা, এই বয়স, বাবার নাম এই যে এটা টাঙিয়ে দেওয়া হলো ড্রাফট পাবলিকেশন, অলওয়েজ উইদাউট এনি এক্সেপশন ড্রাফট পাবলিকেশন না করে ফাইনাল পাবলিকেশন করা যায় না। এইটা দেখে ইট ইজ এক্সপেক্টেড যে বোথ পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি দেখে যে যার নিজের নাম ইত্যাদি দেখবে, এবং যদি ঠিক না থাকে একটা দরখাস্ত করে আবেদন করার ব্যবস্থা আছে উইথ সার্টেন ডকুমেন্টস, এবং তখন এনকোয়ারি করবে। প্রত্যেকবার ইভেন সামারি রিভিশন যখন হয়, অর্থাৎ বছর বছর যে রিভিশনটা হয়, 18 বছর যারা রিচ করলো তাদের নামটা অন্তর্ভুক্তির জন্য, যারা মারা গেলেন তাদেরটা ডিলিট করার জন্য, ইনএভিটেবলি হিয়ারিংয়ে ডাকা হয়,
তাকে ডকুমেন্টস দিতে বলা হয় এবং তারপরেই এক্সিস্টিং রোল থেকে নাম যায় বা আসে। সুতরাং এই পদ্ধতি আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে লেখা আছে যে আফটার ডিউ ডিলিজেন্স এটা দেখানো হবে এবং সেটাতে ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু সেটা কারেক্ট করার স্কোপটা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যেটা বলছেন না আমার নামটা বাদ দেওয়ার আগে আমাকে কেন বলা হলো না, এখানে বলছে তোমার নামটা বাদ দিয়ে আমি তো প্রকাশ করে দিলাম, তুমি দেখো নি কেন, তুমি যখন প্রতিবাদ করতে পারতে যে আমার নামটা নেই, তখন দিস ইজ হাউ ইট ওয়ার্কস বিকজ দ্য নাম্বারস আর ট্রিমেন্ডাস। এত বড় এখন 1 বিলিয়ন 1.8 বিলিয়ন লোককে যদি পার্সোনালি ইন্টারভিউ করতে হয়, সেন্সাস কিন্তু বছরে 10 বছরে একবার হয়, এবার তো 20 বছরে একবার হবে। ইটস আ ম্যাসিভ এক্সারসাইজ, ইট ক্যানট বি ডান লাইক দ্যাট। আই থিঙ্ক ফর প্র্যাকটিক্যাল এক্সিজেন্সি এই মেথোডোলজিটা অ্যাডপ্ট করা হয়েছে। পরের প্রশ্নটা একজন সিনিয়র জার্নালিস্ট পাঠিয়েছেন, ওনার নাম রবিন রয়। My question is, even as Assam is going to polls along with Bengal, Tamil Nadu, Kerala, why isn't SIR being implemented in Assam? I really am not in a position to answer that, but my guess would be Assam has been traditionally a very, very infiltration and migration prone, and to such an extent, this is perhaps the only state in the whole country where published electoral roll says certain D markings are there. D stands for doubtful, and it's a very, very emotive issue. So that is why my guess, I cannot say for certainty, there is no other state in the country where rolls are demarcated with doubtful voters because they might have come from Myanmar or Bangladesh. I have a suspicion that Assam, Jammu Kashmir and certain other states shall be treated tenderly and differently. এটা কি এটাও হতে পারে যেহেতু আসামে এনআরসি প্রক্রিয়া অলরেডি অনেকখানি করা হয়েছে, তার জন্য সেটাকেও ধরা হচ্ছে? অ্যাবসলিউটলি সেম জিনিস। অর্থাৎ আসামে যে এনআরসি সিএ লাগু হয়েছে এবং সেখানে চলছে, ইটস ইন দ্য মিডস্ট অফ এ ফ্লাক্স। দুই হচ্ছে কেন চালু হয়েছে এখানে, বিকজ আসামে ট্র্যাডিশনালি এবং যত আমাদের বোডোল্যান্ড অ্যাজিটেশন থেকে সব জনই দেখি ওই আউটসাইডার্স ভার্সেস ইনসাইডার্সের মধ্যে যে কনফ্লিক্ট, এটার জন্য। সুতরাং এখানে একটু বোধহয় আমার মনে হয় ওরা পরে করবে, এটাই আমার ধারণা, বাট আই ক্যানট সে। এবার একটা প্রশ্ন এসছে ট্রান্সজেন্ডার কমিউনিটির একজনের থেকে, যে নাম বলতে চাননি, যে ট্রান্সজেন্ডারে ওয়েন দে হ্যাভ গন থ্রু আ ট্রানজিশন, যেখানে তার নাম বদলে গেছে, জেন্ডার বদলে গেছে, হয়তোবা পৈতৃক বাড়ির সাথে তাদের সম্পর্ক কেটে গেছে, সেই সব জায়গায় তাদের 2002-এ যদি নাম থেকেও থাকে, তারা তো সেটাকে দেখাতে পারবে না। তখন তাদেরকে তো বাই ডিফল্ট বাইরে থাকতে হচ্ছে প্রক্রিয়ার। এটা বোধহয় না, 2022-এ স্ত্রী হিসেবে, পুরুষ হিসেবে তখন হয়তো অন্য ইয়েটা ছিল না, মেল ফিমেল আদার বলে যে 3টে ক্যাটেগরি হয়, তখন নিঃসন্দেহে হয়তো ছিল না। কিন্তু মেল বা ফিমেল যাই হিসেবে সে ডিক্লারেশন নিজের দেয়, ইলেকশন কমিশন তো নিজে সেক্সুয়ালিটি বা জেন্ডার যাচাই করছে না, ইট ইজ বেসড অন ফর্মস অ্যান্ড ডিক্লারেশনস বাই দ্য ইলেক্টেড। তো সেই যদি নিজেকে পুরুষ বা মহিলা হিসেবে পরিচয় দিয়ে থাকে, সেইটাকেই এখন রেফার করতে হবে। তারপর কারেন্ট রোলে তাকে ফর্ম 7 উইচ ইজ ফর্ম 8 উইচ ইজ ফর কারেকশন আফটার ড্রাফট রিভিশন ইজ দেয়ার, কারেকশনের জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রুল। না, ধরুন যখন ফর্মটা আসছে উপরে একটা প্রি প্রিন্টেড আমার নামটা আসছে, সেটা 2025-এর কারেক্ট ধরে, এবার সেখানে তো আমার নাম বদলে গেছে, আমি গিয়ে অলরেডি নামটা বদলে নিয়ে আমার একটা রিভাইজ ভোটার কার্ড বের করে নিয়েছি। এবার উপরে নাম অন্য, নিচে নাম অন্য, 2002-এ যেটা ছিল, নামেই তো মিসম্যাচ হয়ে যাবে। নামে মিসম্যাচ হলে বানান টানান তো চেঞ্জ করে, অনেক বদলে যায়। হ্যাঁ, কিন্তু নামে চেঞ্জ করলে, নাম যদি না মেলে, প্রাইমা ফেসি ধরে নেওয়া হবে যে এটা আপনি নন। দিস ইজ দ্য ফার্স্ট কনক্লুশন। তাহলে কি করতে হবে, এনুমারেশন ফর্মের ডান দিকটা নিচে যেটা আছে, ফর দোজ
whose name does not appear. Even for every person who is slightly less than 18 years, I can think of my own son, ওর তো 18 বছর হয়নি 2002-তে, সুতরাং তার নাম থাকবে না। সে তো আমার ছেলে, তার নাম কি থাকবে না? তাকে বাঁদিকটা ব্ল্যাঙ্ক রেখে ডান দিকে তার বাবার, অর্থাৎ লিঙ্কেজটা, তুমি যে এসছো তোমার বাবা তো ছিল, তোমার ঠাকুরদাদা তো ছিল, তোমার মাতামহ তো ছিল, তার নামটা লিঙ্ক করাতে হবে। আই থিঙ্ক ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রেও এটাই ঠিক হওয়া উচিত। তিনি ট্রান্সজেন্ডার হতে পারেন, তার নামটা এখন ঠিকভাবে নেই, অর্থাৎ তিনি ডাইরেক্টলি লিঙ্ক করতে পারছেন না, তাহলে ধরে নিন আপনার নাম নেই, কিন্তু আপনার বাবা ঠাকুরদাদা কারোর নাম একটা দিতে হবে। হ্যাঁ, এইখানেই হচ্ছে যত কনফিউশনের সূত্রপাত, যে আমাদের মিডিয়া কনস্ট্যান্ট বিভ্রান্তি ছড়াচ্ছে, যে বলছে সবাই বৃদ্ধাশ্রমে দৌড়াচ্ছে তার বাবা মাকে আবার পেতে, কিন্তু আমার তো সব কিছু নেটে অ্যাভেলেবেল আছে। আমার তো দরকার ভোটার লিস্টটা, যেখানে আমি আমার বাবার নামটাও পাবো, তার এপিক নাম্বারটাও পেয়ে যাব। আমার তো বাবাকে দরকার নেই। আমার বাবা, যেমন আমার বাবা উনি এই দেহত্যাগ করেছেন, আমার তো তাকে আবার স্বর্গ থেকে নামিয়ে আনতে হবে না। তো এই যে খুঁজে বের করতে হবে, এটার তো দরকার নেই। সে যদি গৃহত্যাগও করে থাকে, যিনি তার জেন্ডার চেঞ্জ করেছেন, তিনি তো ভোটার লিস্ট থেকেই বাবার নাম দিয়ে এপিক নাম্বারটাই, এইটুকুই তো দিতে হবে তাকে। অ্যাবসলিউটলি, আই ক্যানট এগ্রি উইথ ইউ। আমি আপনার সঙ্গে 110% যে মিডিয়া এমন একটা হাইপ করেছে, একটা সহজ জিনিসকে এত অপব্যাখ্যা হচ্ছে এবং ভুল ব্যাখ্যা হচ্ছে। আমার যেটা দুঃখ লাগে, মাঝে মাঝে বড় বড় কাগজে ছেপে যেটা ইলাস্ট্রেশন দিচ্ছে, পরে বিএলওর সঙ্গে একান্তে কথা বলে বোঝা যাচ্ছে এটা কিন্তু ঘটনা না। সো এটা বিভ্রান্তি হচ্ছে। আসলে লোকের প্যানিক হয়েছিল একটু, মানে কি হবে না হবে, আমার নামটা থাকবে তো। বিশেষত যাদের অ্যাট প্রেজেন্ট ডকুমেন্ট নেই, ডকুমেন্ট তো এখন লাগছেই না। তোমার নাম যদি না ওঠে, তুমি যদি ইনক্লুশনের জন্য যাও, একটা এনকোয়ারি হবে। অ্যাজ আই সেড, প্রাইমারি সনাতন প্রসেস হচ্ছে ড্রাফট পাবলিকেশন করে দেবে। তখন তুমি বলো যে আমার নামটা নেই, তখন কিন্তু জিজ্ঞেস করবে যে তোমার ডকুমেন্ট কী আছে। তো এটা আরও এক জায়গায় খুব বেশি হচ্ছে, যে বিয়ে করে মহিলারা স্থানান্তর করেছে বাপের বাড়ি থেকে শুরু, ইভেন ইন কলকাতা, এই পাড়া থেকে ওই পাড়া গেছে, এই পাড়ার নামটা আছে, ওই পাড়ায় এসআইআর আছে, বিট কনফিউশন। বাট নাম তো ছিল কোথাও না কোথাও। অ্যান্ড কম্পিউটারে আপনি যেটা বললেন, নেটে সব জায়গাতেই 2002-এর রুল অল ওভার বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া আপনি দেখে দিতে পারেন। দ্যাটস নট এ প্রবলেম। 2-25 দুটোই পেয়ে যাবেন। 2-25। তো এইটা থেকে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, উত্তর পাওয়া গেল শর্মিষ্ঠা দেবী যেটা পাঠিয়েছিলেন, যে উনি ডাইভোর্সড, ওনার নাম চেঞ্জ হয়ে গেছে। তো এখন উনি 2002-এ যখন ওনার পুরনো নাম ছিল, এখন তাহলে কি করবেন? এইটা কিন্তু এইটা থেকেই সলভ হয়ে যায়। আপনি 2002-এ এক্স্যাক্ট লিখতে হবে, কিন্তু আপনার যখন ডকুমেন্টটা আসবে সেটা কিন্তু 2025 মতন। 2002-এর ভেরিফিকেশন শুধু ভেরিফাই করার জন্য নিচ্ছে, আপনার নতুন নামটা আবার পুরনো করে দেবে না। আপনি ইলেকশন কমিশনার হয়ে যেতে পারেন। ইউর আন্ডারস্ট্যান্ডিং ইজ কমপ্লিটলি রাইট, একদম ঠিক। না, একটু পড়াশোনা করলেই কিন্তু দেখা যায় শুধুমাত্র প্যানিক একটা তৈরি হচ্ছে। এটার কারণ কি স্যার? ইলেকশন কমিশন খুব একটা ট্রান্সপারেন্সি মেনটেন করছে না। একজন প্রশ্ন করেছেন এবং তার সাথে আমি খুব সহমত, যে এতদিন আগে আপনি যখন ছিলেন সিইও, তখন আপনি আনন্দবাবু জনক হিসেবে পরিচিত, সেই জায়গায় একটা ওরকম নতুন ভার্সন অফ আনন্দবাবু আনতে পারলো না ইলেকশন কমিশন, যিনি সব উত্তর দিয়ে দেবেন। আই এম গ্ল্যাড আপনি ওইটা তুললেন। আমাদের সময়, অর্থাৎ 2005-এর জাস্ট পরেই, ওরা ইলেক্টার্স কার্ড, ভোটার আইডি কার্ড যেটা হলো, অ্যান্ড ফটো ইলেকট্রিক রোলস, মানে হচ্ছে আপনার ছবিটা রোলে থাকবে, এই ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করলো। অ্যাগেন ইট ওয়াজ আ ম্যাসিভ এক্সারসাইজ। এত লোকের সবাইকে নিয়ে বুথে নিয়ে ছবি তুলিয়ে ডেটাবেসে দিয়ে ম্যাচ করানো, প্রচুর মানুষের প্রচুর ছিল। তো আমরা ব্যতিব্যস্ত হয়ে তারপর আমরা কী করলাম, না হেল্প সেন্টার করলাম, এবং জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে একটা ফ্রেন্ডলি দাদা যেন উত্তর দিচ্ছেন, সেটা বেশ খানিকটা কাজ করেছিল। সব ক্ষেত্রে আমি বলছি না প্রায়ই লাইন জ্যাম হতো, কিন্তু এখন টেকনোলজি অনেক বেড়ে গেছে। এখন এআই আছে, বটস আছে, এলএলএমস আছে। একটা এআই চ্যাটবটে বেসিক কোয়েরিজগুলো দিয়ে সুন্দর মাতৃভাষায়, হিন্দি ভাষায়, যে ভাষায় ইচ্ছে, একটা নিঃসন্দেহে দেওয়া উচিত ছিল।
আমার এখানে সত্যিই মনে হয় ইলেকশন কমিশন থেকে যদি আরেকটু পাবলিক আউটরিচ করা যেত, শুধুই পলিটিক্যাল পার্টির সঙ্গে ওনারা কথা বলেন ঠিকই, আমি কোনো আপত্তি করছি না, এটাই ট্র্যাডিশনাল ওয়ে আমরাও করতাম, অল রেকগনাইজ পলিটিক্যাল পার্টিতে ডেকে যা বক্তব্য বলতাম। বাট হাউ ডাজ দ্যাট রিচ দ্য পারসন ইন এ পার্টিকুলার হাউস অ্যান্ড দ্য হাউস ওয়াইফস, তারা তো আশঙ্কায় পড়ে থাকে। সো এই টেকনোলজি ইউজ করে চ্যাটবট করা ডেফিনেটলি উচিত ছিল। আমার তো মনে হয় এখনও করা সম্ভব, যদি করে, এটা আপনি খুব ভালো কথা বলেছেন। একজন ভারতীয় এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছে, গৌতম বসাক, ও একটা প্রশ্ন পাঠিয়েছে, একটু লম্বা তাই আমাকে পড়তে হচ্ছে। Many people who have served on election duty describe a very different reality on the ground, one marked by pressure, irregularities and practices that don't reflect the intent or integrity of our democratic process. Despite strong leadership and policies at the top, the ground reality often seems far from what a modern democracy should look like. How can we bridge this gap and make the electoral process duly transparent, accountable, and immune to local distortion? স্যার, এইটাতে আরেকজন প্রশ্ন পাঠিয়েছে যে বিএলও আজকে যেরকম অ্যাটলিস্ট বাংলায় যে মাঝখানে কেউ নেই, মানে তাকে থাকতে দেওয়া হয় না, যে তাকে একটা না একটা রাজনৈতিক পার্টির সাথে ট্যাগ করে দেওয়া হচ্ছে মানুষ হিসেবে। কেউ কাউকে নিয়ে কথা বললেই বলা হচ্ছে নয় তুই ভক্ত, নয় চটিচাটা, নয় মাখু। হ্যাঁ, এই শব্দগুলো আপনি শুনেই থাকবেন, ফেসবুকে তো আছেন। তো এই সময় বিএলওরাও তো পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড, ওইটা কিভাবে যে মনিটর করে ঠিক করা হচ্ছে, এর ক্রস ভেরিফিকেশনটা কোথায় হচ্ছে যে বিএলওরা কিছু ম্যানিপুলেট করছে না? এর খুব স্পষ্ট উত্তর হোল সিস্টেমে আছে। স্পষ্ট উত্তর হচ্ছে, আপনারা যদি মনে করেন সবচেয়ে নিউট্রাল ব্যক্তি কে সারা দেশে, would you consider the president of the country to be সবচেয়ে নিউট্রাল, or the chief justice of the Supreme Court to be সবচেয়ে নিউট্রাল? কিন্তু তারাও তো ভোট দিতে যান, এবং যখন ভোটটা দিচ্ছেন ইউ হ্যাভ টু চুজ এ এগেনস্ট বি। সুতরাং আমি একটা ওপিনিয়ন হোল্ড করি বলেই আমার কাজটা এফেক্টেড হচ্ছে, এই লাইনটা টানা বোধহয় ঠিক নয়। যেটা এখানে হয় চিরকাল, আজকে না, যখন পোলিং পার্টিতে যখন প্রিসাইডিং অফিসাররা থাকে তখনও ইনস্ট্রাকশন থাকে এবং সিদ্ধান্ত থাকে, যারা অ্যাক্টিভ অফিস বেয়ারার্স অফ পলিটিক্যাল পার্টিস অ্যাট হোয়াট এভার ফরমেশন, তাদেরকে ভোটের কাজে নেওয়া হয়। বাট তার একটা ইন্ডিভিজুয়াল মতামত থাকতেই পারে। কিন্তু এবার আপনার প্রশ্নটা হচ্ছে, তাহলে তো সে ভিসিয়েট করবে, সে মনে মনে এক্স পার্টি সাপোর্ট করে, তাহলে ওয়াই পার্টির লোককে কেটে দেবে, তা নয়। দের ইজ এ হায়ারার্কিক্যাল সিস্টেম। বিএলও রিপোর্টস টু দ্য ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ইআরও রিপোর্টস টু দ্য ডিও, ডিও টু সিও, সিও টু দ্য ইলেকশন কমিশন, কমপ্লিটলি অফিসিয়াল চ্যানেলে। বিএলও কিন্তু সরকারি বা আধা সরকারি ছাড়া হতে পারে না। তখন একটা লোক যখন সরকারি বা আধা সরকারি জায়গায় দেয়, তাকে অঙ্গীকার দিতে হয় আমি কোনো অ্যাক্টিভলি পলিটিক্যাল পার্টি, সরকারে তো করতে হয়, আধা সরকারিতে হয়তো অতটা স্ট্রং নয়, বাট ইট ইজ এক্সপেক্টেড যে সে তার কাজে তার প্রতিফলন ঘটাবে না। যদি এরকম অভিযোগ ওঠে, তার চাকরি চলে যেতে পারে। চাকরি চলে যাওয়ার ভয় সাংঘাতিক। আমি আপনাকে বলছি, প্রবল বামফ্রন্টের সময় এবং কোঅর্ডিনেশন কমিটির সময়ও ইলেকশন কমিশন যখন 2005 সালে ভোটার কাজের জন্য বর্ধমানে 4টে সাসপেনশন করলো, বাছা বাছা কোঅর্ডিনেশনের ক্যাডারিরা বললো, বাবা আমার দরকার নেই, চাকরি না গেলে কাল থেকে খাবো কি, সো আই উইল অ্যাবাইড বাই হোয়াট দ্য কমিশন ইজ সেইং। সো এই একটা ডিসিপ্লিনের জায়গা আছে, মতবাদ থাকতেই পারে, কিন্তু ইট শুড নট, অ্যান্ড আই হোপ ডাজ নট এফেক্ট দ্য ওয়ার্ক কোয়ালিটি। এই আর শেষ দুটো প্রশ্ন এটা নিয়ে। একটা হচ্ছে, সরকারি যেই অফিসাররা তাদেরকে ইলেকশন কমিশন নিয়েছে এবং বলে দিয়েছেন ইটস আ ফুল টাইম রেসপন্সিবিলিটি। যেখানে ব্লক লেভেল বিএল এর সময় ব্লকের বাইরের লোককেও বিএলএ করা যাবে, এখন অ্যালাউ করে দিয়েছে। এই রকম জায়গায় আমি পড়ছি যে 4 থেকে 5 হাজার শিক্ষক শিক্ষিকাকেও
বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং বলে দিয়েছেন ওটা ফুল টাইম রেসপন্সিবিলিটি, তার মানে সে স্কুলে যেতে পারবে না। যখন আমরা অলরেডি অনেক চাকরি বাতিল এই লেভেলে হচ্ছে, স্কুলে টিচার কম হয়ে গেছে, তখন 5,000 টিচার আরও সরে যাওয়া 4 মাস মতন প্রক্রিয়া, আমরা কি মানে পাবলিকের ভালো করতে গিয়ে পাবলিক এডুকেশন সিস্টেমটাকে শেষ করে দিচ্ছি না? অ্যাবসলিউটলি। আমরা যখন সিও ছিলাম সেই তখন থেকে আমরা বারবার বলতাম ইলেকশন কমিশনের নিজস্ব কর্মী এবং দরকার, কারণ এদের বারবার করলে শুধু কি ইলেকশন কমিশন, এরপরে সেন্সাস হবে, তখন এদেরকেই তোলা হবে। শুধু কি সেন্সাস, অ্যানিম্যাল সেন্সাস, কাউ সেন্সাস, কৃষি সেন্সাস, সবেতেই ওই একই সেট অফ পিপলরা কিন্তু হচ্ছে, যার ফলে শিক্ষা যে মার খাচ্ছে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লিতে নির্বাচন সাধনে যেমন সব স্টাফ অফিসার ওদের নিজস্ব, দে আর রিক্রুটেড, কন্ট্রোল, পেড অ্যান্ড এভরিথিং। এটা সবচেয়ে ভালো হতো যদি প্রত্যেক রাজ্যে, প্রত্যেক জেলায়, প্রত্যেক বুথে ওদের নিজস্ব কর্মী থাকতো, তাহলে আপনি যেটা বলছেন পড়াশোনার ব্যাঘাত সেটা অবশ্যই ঘটতো না। কিন্তু ইটস ভেরি 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 এক্সপেন্সিভ, এত টাকা বোধহয় সরকারের নেই। দিস ইজ দ্য প্রবলেম, ফাইন্যান্সিয়াল। কনসেপচুয়ালি এটাই ভালো, স্ট্যান্ডিং পুলিশ থাকে, স্ট্যান্ডিং মিলিটারি থাকে, স্ট্যান্ডিং ভোটকর্মী থাকবে, এটা আমরাও তখন থেকে বলে আসছি। করতেও চায় না অনেকে, যেতেও চায় না, এত খাটতেও পড়ে না, অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে। এবং সত্যি আমার বাড়িতেও যে মহিলা বিএলও এসেছিলেন, মাঝবয়সী 50 বয়স, বেচারি হাঁটুতে বোধহয় ব্যথা, ওই নিয়েই এবারে অ্যাপে ঢোকাতে হবে। I was pitying her actually. এবার সবচেয়ে আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা শেষের জন্য রেখেছি, কারণ এইসব তো ঠিক আছে, ভোট টোট দিচ্ছেন, সবই ঠিক আছে, নাগরিকত্বও খুব জরুরি, কিন্তু মণিকাঞ্চনের ব্যাপারে যখন আসে তখন সেটা আরও বেশি জরুরি হয়ে পড়ে। স্যার, ভোটারদের ফোন নাম্বার নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ভেরিফিকেশন হবে, তোমার এই ভয়, হাজার ভয় তো এখন, প্যানিক তো আছে। এমন একটা সিচুয়েশন কি আপনি দেখছেন যেখানে ফোন আসবে বারবার করে, যেখানে বলবে যে আপনার ফোন নাম্বার, ফর্মের ফোন নাম্বারটা ভেরিফাই করছি, ওটিপি যাবে, ওটিপিটা দিন? এটা তো আজকে এমনিতেই লোকে ওটিপি দিয়ে দিচ্ছে, এত বলার পরেও এইটা তো একটা প্যানিক সিচুয়েশনে দিয়ে দেবে। You are very right. এটা is full of possibilities of attack by cyber criminals. ইলেকশন কমিশন নিজে নিশ্চয়ই ফ্রড করবে না ওটিপি চেয়ে, কিন্তু সাইবার ক্রিমিনালরা তো বসে রয়েছে, যেখানে জেরক্স করবে, যেখানে এই করবে। 1001 হোলস আছে আমাদের সিস্টেমে। এটা রিস্কি, নট অনলি দ্যাট, আধার নাম্বারটাও দিতে হচ্ছে। যদিও ব্র্যাকেটে লেখা আছে ঐচ্ছিক, কিন্তু সবাই বাবা কোনো রিস্ক নিচ্ছে না। আমি ফুল আধার নম্বর দিয়েছি, অথচ আধার অথরিটি বলে লাস্ট 6টা ডিজিট ছাড়া দেবে না বা 4টে ডিজিট ছাড়া দেবে না, কারণ দিলে সে তোমার ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারে। তো ইটস এন অ্যাবসলিউট, আপনি খুব ভালো কথা বলেছেন। এটা কিন্তু চরম সতর্কতা নেওয়া উচিত, এবং যাতে কেউ ওটিপি কোনো অবস্থাতে না দেয় ইলেকশন কমিশন থেকে বলছি বলে আমার তো এই স্টেজে মনে হয় কারোর করা উচিত না। করলে জানতে হবে, ওই যে ডিজিটাল অ্যারেস্ট যেরকম হয়, ডিজিটাল অ্যারেস্টের মতো কেউ সেজে করছে, যতক্ষণ না পরিষ্কার নির্দেশ দিচ্ছে যে আমরা এইভাবে ভেরিফাই করব, কিছুতেই কমিশন বা ভোটার লিস্টের নামে ওটিপি ইত্যাদি দেওয়া উচিত নয়। আমি দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাইব। আর যদি কখনো এর ব্যতিক্রম হয়, সেফগার্ড নিয়ে যদি কমিশন কখনো কিছু করে, কিন্তু ভয়ে একটা থেকেই যাচ্ছে, কেউ চোরাগোপ্তা নম্বরগুলো নিয়ে কিছু অনিষ্ট করবে না তো। এখন ইটস টু লেট, এখন সব ইটস অল ইন দ্য ওপেন। হ্যাঁ, আশা করা যায় ইলেকশন কমিশন যদি এই সবগুলো, কারণ আমাদের অসুবিধাটা কি যে আধারও যখন লিক হয়ে যাওয়ার পরে আমরা অনেক কিছু করলাম, বায়োমেট্রিক, লক টক এইসব করলাম, আগে কেউ ভাবলো না। এইটাও হয়তো পরে করা হবে যখন স্ক্যামগুলো শুরু হয়ে গেছে, কয়েকজনের তো কিছু ক্ষতি হতেই পারে, আগে থেকে করা উচিত ছিল। একদম। আপনার চ্যানেল টুডি বাংলা, টুডি বাংলার দর্শকদের যারা যারা দেখছে তাদের জন্য অন্তত কোনো ক্ষতি না হয়, কখনো কখনো ভোটার ভেরিফিকেশনের জন্য বা যে কোনো নামে হোক কেউ ফোন করলে
কিছুতে ওটিপি দেবেন না। আমার পরামর্শ রইল, অন্তত আপনারা ঠিক থাকুন। শুনে নিলেন, আশা করি আর প্রশ্ন নেই। প্যানিক করার কিচ্ছু নেই। যত প্যানিক করবেন রাজনৈতিক দলগুলো তার ফয়দা তত বেশি তুলবে। প্রসেসটা জানুন, সেটা ফলো করুন। আপনারাই জাননি বাড়ির কেউ মারা গেলে ক্লিন করতে, এর জন্য এই ক্লিনিংটার দরকার পড়েছে। এর জন্য একটু কোঅপারেট করুন। আজ এই পর্যন্তই থাক। স্যার, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। খুব ভালো আপনি এটা করেছেন এবং মানুষের কাজে লাগবে বলেই আমার ধারণা। আশা করি। আজ এই পর্যন্ত।